ব্যাংক ম্যানেজার দুবার কার্ড সোয়াইপ করলেন। তারপর কম্পিউটার স্ক্রিনে একটি অদ্ভুত মেসেজ ভেসে এলো। তিনি চশমা খুললেন, মুছলেন, তারপর আবার পরে নিয়ে স্ক্রিনের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলেন। আমার হাতে সেই পুরনো এটিএম কার্ডটি ছিল, যা আমি মায়ের আলমারি থেকে 6 মাস আগে পেয়েছিলাম। কার্ডের ওপর নাম আবঝা হয়ে গিয়েছিল, কিন্তু আমি চিনতে পেরেছিলাম পদ্মা আইয়ার, আমার মা। ম্যানেজার আবার কিছু টাইপ করলেন, তারপর হঠাৎ উঠে দাঁড়ালেন। তিনি বললেন, 1 মিনিট দাঁড়ান, আমাকে হেড অফিস থেকে কথা বলতে হবে। আমার বুক ধরফর করতে লাগল। মাত্র 3 ঘন্টা আগের কথা। আমার স্বামী সুন্দরাম আমাকে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমার কাছে কিছু নেই, 1 পয়সাও নেই, তুমি আমাকে ছাড়া কোথাও যাওয়ার যোগ্য নও। 33 বছরের বিয়ে, 33 বছরের সেবা, আর শেষে এই দিন দেখতে হলো। কিন্তু এখন পুরো ব্যাংক আমার চারপাশে দাঁড়িয়েছিল। ম্যানেজার ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন, কিছু বলছিলেন যা আমি শুনতে পাচ্ছিলাম না। আমার হাত কাঁপছিল। আমার নাম রুক্মিণী সুন্দরাম, বয়স 58 বছর। চেন্নাইয়ের আন্নানাগার এলাকায় থাকতাম। এখন কোথায় থাকব তা জানতাম না। আজ সকাল পর্যন্ত আমি একজন সাধারণ গৃহিণী ছিলাম, যার নিজের কোনো পরিচয় ছিল না। স্বামীর নামই ছিল আমার পরিচয়। কিন্তু 3 ঘন্টায় সব বদলে গিয়েছিল। আমার মনে আছে যখন আমি 25 বছরের ছিলাম, তখন আমি মাদ্রাজ মহিলা কলেজে ইংরেজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। শেক্সপিয়ার পড়াতাম, ছাত্রীদের সনেট মুখস্থ করাতাম। আমি আমার কাজ খুব ভালোবাসতাম। তারপর সুন্দরামের সঙ্গে বিয়ে হয়ে গেল। তিনি সরকারি ইঞ্জিনিয়ার ছিলেন, প্রতিষ্ঠিত পরিবারের। সব কিছু ভালো লাগছিল। বিয়ের 3 মাস পর তিনি বললেন, এখন চাকরি ছেড়ে দাও, ঘর সামলাও। আমি বলেছিলাম, কিন্তু আমার পড়াতে ভালো লাগে। তিনি জবাব দিয়েছিলেন, আমার স্ত্রীর কাজ করার দরকার নেই। লোকে কি বলবে যে আমি আমার স্ত্রীকে খাওয়াতে পারছি না? আমি তার কথা মেনে নিয়েছিলাম। কত বড় ভুল ছিল সেটা! 25 বছর বয়স থেকে 58 পর্যন্ত, 33 বছর আমি প্রতিদিন তার সেবা করেছি। খাবার, কাপড়, ঘর, সব কিছু। আমাদের কোনো সন্তান হয়নি। ডাক্তার বলেছিলেন সমস্যা দুপক্ষেরই হতে পারে, কিন্তু সুন্দরাম সবসময় আমাকেই দোষী সাব্যস্ত করতেন। তার মা তো এই দুঃখেই মারা গিয়েছিলেন যে আমি বন্ধা। বাবাও খোঁটা দিয়েছিলেন, বেকার মেয়ে বংশ রক্ষা করতে পারল না। আমি সব সহ্য করেছি, চুপচাপ, কারণ এটাই তো মেয়ের ধর্ম, তাই না, সহ্য করা। প্রতি মাসে সুন্দরাম আমাকে খরচের জন্য 10,000 টাকা দিতেন। বলতেন, এর মধ্যেই ঘরের সব খরচ চালাতে হবে। প্রতিটি খরচের হিসাব দিতে হতো। যদি সবজিতে 20 টাকা বেশি লাগত, তবে জিজ্ঞেস করতেন, কোথায় গেল এই 20 টাকা? আমার কাছে নিজের কোনো টাকা ছিল না। আমার নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। সব কিছু তার নামে ছিল। এমনকি যে বাড়িটি ছিল, সেটিও তার নামে রেজিস্টার ছিল। বা অন্তত আমি সেটাই জানতাম। কিন্তু গত 2 বছর ধরে কিছু পরিবর্তন অনুভব করছিলাম। সুন্দরম দেরি করে বাড়ি ফিরতেন। কখনো কখনো রাতে আসতেনও না। বলতেন প্রজেক্টের কাজ আছে, সাইটে থাকতে হয়েছে। কিন্তু তিনি তো অবসর নিয়েছিলেন 3 বছর আগে। এখন আবার কোন প্রজেক্ট? ফোনে কথা বলার সময় রুমের বাইরে চলে যেতেন, মোবাইল লক করে রাখতেন। আগে কখনো লক থাকত না। আমি কিছু জিজ্ঞেস করলে বলতেন, নিজের কাজ নিয়ে থাকো, তোমার সব জানার কি দরকার? ধীরে ধীরে তার ব্যবহারও বদলে গিয়েছিল। আগে অন্তত সাধারণ কথাবার্তা হতো, এখন সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। আমার সঙ্গে কথা বলাটা যেন তার কাছে বোঝা মনে হতে লাগল। 6 মাস আগে আমার মা মারা গেলেন। মা কোচিতে থাকতেন, একা। বাবার মৃত্যু তো অনেক আগেই হয়ে গিয়েছিল, যখন আমি 16 বছরের ছিলাম। মা একাই আমাকে বড় করেছিলেন, পড়িয়েছিলেন। তিনি নারকেল তেলের ছোট একটি ব্যবসা করতেন। আমি সবসময় ভাবতাম মায়ের আর্থিক অবস্থা ঠিকঠাক ছিল, শুধু ঘর চালানোর মতো। মা খুব সাধারণ জীবনযাপন করতেন, পুরনো কাপড় পরতেন, সাধারণ খাবার খেতেন। যখন তিনি অসুস্থ হলেন, তখন আমি কোচি গিয়েছিলাম। আমি সুন্দরমকে বলেছিলাম, মাকে চেন্নাই নিয়ে আসি, ভালো চিকিৎসা করাবো। সুন্দরম মানা করে দিয়েছিলেন, বলেছিলেন, তোমার মায়ের চিকিৎসার টাকা আমি দিতে পারবো না, আমার নিজের দায়িত্ব আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, কোন দায়িত্ব? আমাদের তো সন্তানও নেই। তিনি রেগে গিয়ে জবাব দিয়েছিলেন, তোমার বোঝার বাইরের কথা এগুলো। মায়ের মৃত্যুর পর আমি তার ঘর পরিষ্কার করতে গিয়েছিলাম। কোচির অ্যাডাপ্পালি এলাকায় ছোট একটি ঘর ছিল। তার ঘরে কাঠের একটি পুরনো আলমারি ছিল। যখন আমি সেই আলমারিটি খুললাম, তখন অনেক পুরনো কাগজপত্র পেলাম। ব্যাংক পাসবুক পেলাম, অনেক পুরনো, যাতে শেষ এন্ট্রি 15 বছর আগে হয়েছিল। কিছু প্রপার্টির কাগজপত্র পেলাম, যা আমি বুঝতে পারলাম না। আরেকটি খাম পেলাম, যার উপরে লেখা ছিল, মে
যখন প্রয়োজন হবে তখন খুলিস, মা। আমার হাত কাঁপতে শুরু করেছিল সেই খামটি ধরার সময়। আমি সেটি খুললাম। ভেতরে একটি এটিএম কার্ড ছিল আর একটি ছোট চিরকুট। চিরকুটে মা লিখেছিলেন পিন নম্বর আমার জন্ম তারিখ ৩রা আগস্ট ১৯৫২, অর্থাৎ 030852। আমি সেই কার্ডটি আমার পার্সে রেখে দিয়েছিলাম। আমি জানতাম না সেই কার্ডে কত টাকা থাকবে, হয়তো কয়েক হাজার টাকা হবে, কিন্তু কিছু তো ছিল। আমি সুন্দরমকে এর ব্যাপারে কিছু বলিনি। ভেতর থেকে কেউ যেন বলছিল, বলিস না। মায়ের ঘরের আসবাবপত্র বিক্রি করতে ২ মাস সময় লাগল। ঘরটিও বিক্রি হয়ে গেল ৫ লক্ষ টাকায়। সেই টাকাও সুন্দরম নিয়ে নিলেন, বললেন আমি ইনভেস্ট করব, পরে তোমাকে দেব। আমি কিছু বলিনি, তিনি কখনো সেই টাকা দেননি। ৪ মাস আগের কথা, আমি খুব সকালে বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ঘরের কলিং বেল বাজল। আমি দরজা খুললাম তো একজন মহিলা দাঁড়িয়েছিলেন। বয়স আনুমানিক ৪২ বছর হবে, হালকা মেকআপ, দামি শাড়ি, সোনার গয়না। তিনি জিজ্ঞেস করলেন, সুন্দরাম কি বাড়িতে আছেন? আমি বললাম, না, তিনি সকালে হাঁটতে গিয়েছেন। আপনি কে? তিনি হেসে বললেন, আমি রেণুকা, ওর পুরনো কালিগ। আমি শুধু হায় বলতে এসেছিলাম। আমি বললাম, ঠিক আছে, আমি ওকে বলে দেব। তিনি চলে গেলেন, কিন্তু যেভাবে তিনি হেসেছিলেন, যেভাবে তিনি আমাকে দেখেছিলেন, কিছু একটা অদ্ভুত লাগছিল, যেন তিনি আমার কাছে কিছু লুকাচ্ছেন। সেই রাতে সুন্দরম যখন বাড়ি ফিরলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, আজ রেণুকা নামের এক মহিলা এসেছিলেন, আপনার কালিগ। সুন্দরমের মুখ ১ সেকেন্ডের জন্য বদলে গেল, তারপর স্বাভাবিক হয়ে গেল। তিনি বললেন, হ্যাঁ, পুরনো কালিগ, কখনো সখনো দেখা করে নেয়। আমি জিজ্ঞেস করলাম, তিনি এখানে কি করে এলেন? তিনি বিরক্ত হয়ে বললেন, আমি বলেছি হয়তো কখনো ঠিকানা, এখন তুমি সিআইডি হয়েও না। সেই রাতে আমার ঘুম এলো না, কিছু একটা গড়বড় ছিল, আমি অনুভব করছিলাম। পরের কয়েক সপ্তাহে আমি নজর দিতে শুরু করলাম। সুন্দরম রাতে দেরি করে ফিরতেন, আর তার জামা থেকে পারফিউমের গন্ধ আসত, অন্য কারো পারফিউমের গন্ধ। আমি কিছু বলতে পারতাম না, ভয় লাগত। কি জিজ্ঞেস করব, কিভাবে জিজ্ঞেস করব? আর যদি তিনি রেগে যান? আমার কাছে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, কোনো টাকা ছিল না। ২ মাস আগে সুন্দরাম হঠাৎ বাড়ি বিক্রির কথা শুরু করলেন। বললেন, এই বাড়ি আমাদের দুজনের জন্য অনেক বড়, ছোট বাড়িতে শিফট হয়ে যাই, বাকি টাকা ইনভেস্ট করে যাব। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? এখানে তো ঠিকই আছে। তিনি বললেন, আমার টাকার দরকার আছে, একটা বিজনেসে ইনভেস্ট করতে হবে। আমি বললাম, কোন বিজনেস? আপনি তো অবসর নিয়েছেন। তিনি রেগে গিয়ে বললেন, তুমি বুঝবে না, শুধু আমার কথা শোনো। আমি ভয় পেয়ে গেলাম, যদি বাড়ি বিক্রি হয়ে যায় তবে আমি কোথায় থাকব? কিন্তু আমার কথা শুনত কে? সুন্দরাম প্রপার্টি ডিলারদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছিলেন। ৩ সপ্তাহ আগে রাতে আমি ঘুমাতে পারছিলাম না। রাত ১২টার দিকে কলিং বেল বাজল। আমি উঠলাম এবং দরজার দিকে গেলাম। দরজার ফুঁটো দিয়ে উকি মেরে দেখলাম বাইরে সুন্দরাম দাঁড়িয়ে আছেন এবং তার সঙ্গে সেই রেণুকা ছিল। দুজনে খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। সুন্দরাম রেণুকার হাত ধরে রেখেছিলেন। আমার হৃৎস্পন্দন থেমে গেল। আমি বেডরুমে ফিরে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর সুন্দরাম ভেতরে এলেন। তিনি সোজা বাথরুমে চলে গেলেন। আমি কিছু বললাম না। সকালেও কিছু বললাম না। কি বলতাম? আমার কোনো অধিকার ছিল না, কোনো কণ্ঠস্বর ছিল না। আর তারপর আজকের সকালের কথা। আজ যা হলো তা আমি কখনো ভুলতে পারব না। সকাল ৮টায় আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। সুন্দরাম বাইরে থেকে এলেন, হয়তো হাঁটতে গিয়েছিলেন। তার পেছনে পেছনে রেণুকাও ভেতরে চলে এলো। আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? সুন্দরাম খুব ঠান্ডা গলায় বললেন, রুক্মিণী, আমাকে তোমাকে কিছু বলতে হবে। আমি তোমার সঙ্গে আর থাকতে পারব না। আমি রেণুকাকে বিয়ে করতে চাই। আমার মনে হলো যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি বললাম, এসব কি বলছো তুমি? ৩৩ বছরের বিয়ের পর? তিনি বললেন, ৩৩ বছর নষ্ট করেছি আমি তোমার সঙ্গে, এখন নিজের জীবন বাঁচতে চাই। তুমি বন্ধা, তুমি কিছু করতে পারো না। তোমার কাছে কোনো টাকা নেই, কোনো কাজ নেই। আমাকে ছাড়া তুমি কোথাও যাওয়ার যোগ্য নও। এখন বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি বললাম, এটা আমারও বাড়ি। তিনি হাসতে হাসতে বললেন, তোমার বাড়ি? তোমার নামে কি আছে? একটা কাগজও তো নেই। এই বাড়ি আমার নামে রেজিস্টার করা। আমি বললাম, কিন্তু আমি কোথায় যাব? রেণুকা মাঝখান থেকে বলে উঠল, আপনি আপনার কোনো আত্মীয়ের কাছে চলে যান, অথবা ওল্ড এজ হোমে। সুন্দরাম আমার হাত ধরলেন এবং আমাকে দরজার দিকে টেনে নিয়ে যেতে লাগলেন। আমি বাধা দিলাম, কিন্তু তিনি শক্তিশালী ছিলেন।
তিনি দরজা খুললেন এবং আমাকে বাইরে ধাক্কা দিয়ে বের করে দিলেন। আমি আমার পার্সটি তুলে নিলাম, যা রান্নাঘরে ছিল, এবং বাইরে বেরিয়ে এলাম। দরজা আমার পেছনে বন্ধ হয়ে গেল। আমি সিঁড়িতে বসে পড়লাম, কাঁদছিলাম। আমার প্রতিবেশীরা বাইরে এলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি কিছু বলতে পারলাম না, আমার লজ্জা লাগছিল। আমার বান্ধবী লক্ষ্মী সেই সোসাইটিতেই 2 বিল্ডিং পরে থাকে। আমি তার বাড়ি গেলাম, দরজায় ধাক্কা দিলাম। লক্ষ্মী দরজা খুলল এবং আমার অবস্থা দেখে ঘাবড়ে গেল। সে আমাকে ভেতরে ডাকল। আমি তাকে সব কিছু বললাম। লক্ষ্মী খুব রেগে গেল। সে বলল, রুক্মিণী, তুমি পুলিশে অভিযোগ করো, এটা ঘরোয়া হিংসা। আমি বললাম, কি লাভ, আমার কাছে কিছু নেই, আমি কি করব? লক্ষ্মী বলল, কিন্তু তুমি এভাবে হার মানতে পারো না। তারপর হঠাৎ আমার মায়ের সেই কার্ডটির কথা মনে পড়ল। আমি আমার পার্স খুললাম এবং সেই কার্ডটি বের করলাম। আমি লক্ষ্মীকে দেখালাম। সে বলল, এটা কি? আমি বললাম, মায়ের পুরনো এটিএম কার্ড, আমি 6 মাস আগে পেয়েছিলাম। লক্ষ্মী বলল, এতে কত টাকা থাকবে? আমি বললাম, জানি না, হয়তো কয়েক হাজার টাকা। লক্ষ্মী বলল, চলো ব্যাংকে যাই, দেখি। আমরা দুজনে নিচে নামলাম। পাশেই ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ছিল। আমরা সেখানে পৌঁছলাম। প্রথমে আমি ভাবলাম এটিএম থেকে ব্যালেন্স চেক করে নিই। আমি এটিএমে কার্ড ঢোকালাম, পিন নম্বর দিলাম 030852। স্ক্রিনে কিছুক্ষণ লোডিং হল, তারপর একটি মেসেজ এলো, দয়া করে শাখায় যোগাযোগ করুন, এই অ্যাকাউন্টটি বিশেষ শ্রেণীর। আমি আর লক্ষ্মী একে অপরের দিকে তাকালাম। লক্ষ্মী বলল, বিশেষ শ্রেণী, এর মানে কি? আমি বললাম, জানি না, চলো ভেতরে যাই। আমরা ব্যাংকের ভেতরে গেলাম। কাউন্টারে এক যুবক বসেছিল। নেম প্লেটে লেখা ছিল অর্জুন, সহকারী ব্যবস্থাপক। আমি তাকে বললাম, আমাকে এই কার্ডটি সম্পর্কে তথ্য চাই। সে কার্ডটি নিল এবং দেখল, তারপর বলল, 1 মিনিট। সে উঠে ভেতরের কেবিনে গেল। কিছুক্ষণ পর এক বয়স্ক লোকের সঙ্গে বাইরে এলো। সেই ব্যক্তি নিজেকে ম্যানেজার হিসাবে পরিচয় দিলেন। তিনি কার্ডটি নিলেন এবং নিজের কম্পিউটারে সোয়াইপ করলেন। কম্পিউটার স্ক্রিনে কিছু একটা দেখা গেল। ম্যানেজারের মুখ বদলে গেল। তিনি আবার সোয়াইপ করলেন। তারপর চশমা খুললেন, মুছলেন, আবার পড়লেন। তিনি বললেন, আপনি কে ম্যাডাম? আমি বললাম, এটা আমার মায়ের কার্ড, পদ্মা কাইয়ার। মায়ের মৃত্যু হয়েছে। আমি তাকে মায়ের ডেথ সার্টিফিকেট দেখালাম, যা আমার পার্সে ছিল। ম্যানেজার বললেন, আপনি নমিনি এই অ্যাকাউন্টের। আমি বললাম, আমি জানতাম না। ম্যানেজার বললেন, 1 মিনিট, আমাকে হেড অফিস থেকে কথা বলতে হবে। তিনি নিজের কেবিনে গেলেন এবং ফোন তুললেন। আমি আর লক্ষ্মী বাইরে অপেক্ষা করছিলাম। আমার বুক ধরভর করছিল। কি হচ্ছিল? মায়ের অ্যাকাউন্টে কি ছিল যা এত বিশেষ? 10 মিনিট পর ম্যানেজার বাইরে এলেন। তিনি খুব সম্মানের সঙ্গে বললেন, ম্যাডাম, দয়া করে ভেতরে আসুন। আমরা দুজনে ভেতরে গেলাম। ম্যানেজার বললেন, আমি হেড অফিস থেকে কথা বলেছি, এটা প্রিমিয়ার ব্যাংকিং অ্যাকাউন্ট। আপনার মা পদ্মা আইয়ার আমাদের বিশেষ গ্রাহক ছিলেন। আপনি নমিনি, তাই এখন থেকে এই অ্যাকাউন্ট আপনার। কিন্তু অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য কিছু নথিপত্র লাগবে। আমি জিজ্ঞেস করলাম, এই অ্যাকাউন্টে কত টাকা আছে? ম্যানেজার স্ক্রিনের দিকে তাকালেন এবং বললেন, 3,70,00,000 টাকা। আমার মনে হলো আমি ভুল শুনেছি। আমি আবার জিজ্ঞেস করলাম, কত? ম্যানেজার পুনরাবৃত্তি করলেন, 3,70,00,000 টাকা। লক্ষ্মীর চোখ কপালে উঠে গেল। আমি কিছু বলতে পারলাম না। আমার হাত কাঁপতে লাগল। ম্যানেজার জলের গ্লাস দিলেন। আমি জল খেলাম। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার মা তো সাধারণ জীবনযাপন করতেন। ম্যানেজার বললেন, ম্যাডাম, এই অ্যাকাউন্ট 15 বছর ধরে অ্যাক্টিভ আছে। আপনার মা নারকেল তেলের ব্যবসা করেছিলেন, যা খুব সফল হয়েছিল। তিনি বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করেছিলেন। এখানে শুধু ব্যাংক ব্যালেন্স আছে, এছাড়াও কিছু সম্পত্তি আছে যার সম্পর্কে আপনি তথ্য পাবেন। ম্যানেজার একটি ফাইল বের করলেন এবং আমার সামনে রাখলেন। তাতে অনেক কাগজপত্র ছিল। তিনি বললেন, এই দেখুন, আপনার মা একটি ট্রাস্ট তৈরি করেছিলেন 15 বছর আগে। এই ট্রাস্টের অধীনে অনেক সম্পত্তি আছে। কোচিতে 3টি সম্পত্তি, মুম্বাইতে 2টি অ্যাপার্টমেন্ট, ব্যাঙ্গালোরে একটি প্লট। সব কিছু আপনার নামে ট্রান্সফার হবে, কারণ আপনি একমাত্র নমিনি। আমি শকড ছিলাম। মা এসব কেন আমার কাছে লুকিয়েছিলেন? ম্যানেজার একটি খাম বের করলেন এবং বললেন, আপনার মা এই চিঠিটি ছেড়ে গিয়েছেন আপনার জন্য। আমি খামটি খুললাম। মায়ের হাতে লেখা চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় মেয়ে রুক্মিণী, যদি তুই এটা পড়ছিস, তবে এর মানে আমি এই পৃথিবীতে নেই।
আমি জেনে শুনে আমার সম্পত্তি তোর কাছে লুকিয়েছিলাম। আমার তোর স্বামী সুন্দরমের উপর কখনো ভরসা ছিল না। যখন তোর বিয়ে হয়েছিল তখনই আমি দেখে নিয়েছিলাম সে কেমন লোক। সে আমার কাছে যৌতুক চেয়েছিল। আমি তোকে বলিনি কারণ তুই খুশি ছিলি। আমি ওকে ৩ লক্ষ টাকা দিয়েছিলাম, যা দিয়ে তোদের বাড়ির ডাউন পেমেন্ট হয়েছিল। বাকি লোনও আমি শোধ করেছিলাম। তোর বাড়ি আসলে আমার টাকায় তৈরি হয়েছে, কিন্তু সে এটা কখনো জানতে পারেনি। আমি জেনে শুনে সাধারণ জীবনযাপন করেছি, যাতে কেউ আমাকে ধনী মনে না করে। আমি জানতাম একদিন তোর আমার এই সম্পত্তির প্রয়োজন পড়বে। যদি সুন্দরাম ভালো প্রমাণিত হতো তবে ঠিক আছে, নয়তো তোর কাছে নিজের আশ্রয় আছে। আমার মেয়ে, তুই শক্ত হ, তুই শিক্ষিত, তুই কারো দয়ার ওপর থাকবি না। এসব তোর, নিজের খুশিতে জীবন কাটা। ইতি, তোর মা পদ্মা। আমার চোখ দিয়ে জল পড়ছিল। মা, আপনি আমার জন্য এসব করলেন, আর আমি জানতামই না। যদি আপনাদের পরিবারেও বয়স্কদের সঙ্গে আর্থিক প্রতারণা হয়ে থাকে তবে কমেন্টে অবশ্যই জানান। লাইক করতে ভুলবেন না, যাতে এই কাহিনী আরও মানুষের কাছে পৌঁছতে পারে। আমি ঠিক করলাম, আমার আরও প্রমাণ চাই, আমার পুরো তথ্য চাই। ম্যানেজার সব কাগজের কপি দিলেন। তিনি বললেন, আপনাকে অ্যাকাউন্ট নিজের নামে ট্রান্সফার করানোর জন্য আরও কিছু নথিপত্র আনতে হবে। আপনার প্যান কার্ড, আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ। আমি বললাম, এসব আমার কাছে ঘরে আছে। ম্যানেজার বললেন, যখনই আপনি নিয়ে আসবেন আমরা সঙ্গে সঙ্গে প্রসেস করে দেব। অর্জুন নিজের কার্ড দিল এবং বলল, ম্যাডাম, যদি কোনো সাহায্য লাগে তবে আমাকে ফোন করতে পারেন। আমরা ব্যাংক থেকে বাইরে এলাম। লক্ষ্মী আর আমি একে অপরের দিকে তাকাচ্ছিলাম। লক্ষ্মী বলল, রুক্মিণী, এ তো মিরাকল হয়ে গেল। তোর কাছে এত টাকা আছে, এখন সুন্দরমের আর কি যোগ্যতা। আমি তখনও শকে ছিলাম। আমরা লক্ষ্মীর বাড়ি ফিরে এলাম। আমি ভাবলাম আমার সুন্দরমকে জানানো উচিত, কিন্তু তারপর মায়ের চিঠির কথা মনে পড়ল। মায়ের সুন্দরমের ওপর ভরসা ছিল না। আমিও ঠিক করলাম আমি এখন কিছু বলবো না, আগে আমাকে সব বুঝতে হবে, নিজের অধিকারের ব্যাপারে জানতে হবে। লক্ষ্মী বলল, রুক্মিণী, তোর একজন ভালো উকিলের সঙ্গে দেখা করা উচিত। আমার স্বামীর এক বন্ধু আছে, সুব্রহ্মণ্যম, খুব ভালো ফ্যামিলি লয়ার। চল ওর সঙ্গে দেখা করি। আমরা সুব্রহ্মণ্যমের অফিসে গেলাম। সেটি তিরুবানমিউরে ছিল। সুব্রহ্মণ্যমের বয়স প্রায় ৫৫ বছর ছিল। অভিজ্ঞ দেখাচ্ছিল। আমি তাকে পুরো কাহিনী শোনালাম। সকালের ধাক্কা, মায়ের কার্ড, ব্যাংকের রহস্যভেদ, সব কিছু। আমি মায়ের চিঠি আর ব্যাংকের কাগজপত্র দেখালাম। সুব্রহ্মণ্যম সব কিছু মন দিয়ে পড়লেন। তারপর তিনি বললেন, ম্যাডাম, আপনি খুব ভাগ্যবতী যে আপনার মা এতটা দূরদর্শিতা দেখিয়েছিলেন। এখন প্রথম কথা, সেই বাড়ি যেখান থেকে আপনার স্বামী আপনাকে বের করে দিয়েছেন, যদি সেটি আপনার মায়ের টাকায় তৈরি হয়ে থাকে তবে আপনারও সেই বাড়িতে অধিকার আছে। দ্বিতীয় কথা, আপনার স্বামী আপনাকে ঘর থেকে বের করে দিয়েছেন, এটা ঘরোয়া হিংসা, আপনি পুলিশে কেস করতে পারেন। তৃতীয় কথা, ডিভোর্সের ক্ষেত্রে আপনি অর্ধেক সম্পত্তির অধিকারিণী, কিন্তু যদি আপনি এটা প্রমাণ করে দিতে পারেন যে বাড়ির পেমেন্ট আপনার মা করেছিলেন, তবে পুরো বাড়িটি আপনার। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিভাবে প্রমাণ করব? সুব্রহ্মণ্যম বললেন, আপনার মা টাকা কোন পদ্ধতিতে দিয়েছিলেন? আমি বললাম, আমি জানি না, হয়তো চেকে বা ব্যাংক ট্রান্সফারে। সুব্রহ্মণ্যম বললেন, তবে আপনার মায়ের ব্যাংক স্টেটমেন্টে সেই ট্রানজ্যাকশন থাকা উচিত। ৩০ বছরের পুরনো স্টেটমেন্ট পাওয়া মুশকিল হবে, কিন্তু ব্যাংকের কাছে রেকর্ড থাকে। আপনি ব্যাংককে বলুন যে আপনার গত ৩০ বছরের সব স্টেটমেন্ট চাই। আমি বললাম, ঠিক আছে, আমি করব। সুব্রহ্মণ্যম বললেন, আর আপনার এখন থাকার জায়গা আছে তো? আমি বললাম, আমার বান্ধবী লক্ষ্মীর কাছে আছি। পরের দুদিন আমি আর লক্ষ্মী সব কাগজপত্র জোগাড় করতে ব্যস্ত থাকলাম। আমি ব্যাংকে গেলাম, অর্জুনের সঙ্গে দেখা করলাম। সে অনেক সাহায্য করল। সে মায়ের অ্যাকাউন্টের গত ৩০ বছরের সব স্টেটমেন্ট বের করে দিল। আমি ঘণ্টার পর ঘণ্টা বসে সেই স্টেটমেন্টগুলো পড়তে থাকলাম, আর তারপর আমি পেয়ে গেলাম। ৩০ বছর আগে এপ্রিল 1995-এ মা একটি চেকের মাধ্যমে ১০ লক্ষ টাকা কাউকে দিয়েছিলেন। স্টেটমেন্টে লেখা ছিল চেক নম্বর ১২৩৪৫৬। আমি অর্জুনকে বললাম, এই চেকের কি কপি পাওয়া যেতে পারে? অর্জুন বলল, ৩০ বছরের পুরনো চেক, খুব মুশকিল, কিন্তু আমি চেষ্টা করছি। সে হেড অফিসে যোগাযোগ করল। ৩ দিন পর সে ফোন করল এবং বলল, ম্যাডাম, আমি সেই চেকটি পেয়েছি আর্কাইভ থেকে, আপনি আসুন। আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে গেলাম। অর্জুন সেই পুরনো চেকটি দেখালো। চেকটি মায়ের নামে ছিল ১০ লক্ষ টাকা, আর যাকে দেওয়া হয়েছিল তার নাম ছিল সুন্দরম। পেমেন্টের কারণ হিসেবে লেখা ছিল বাড়ি কেনার জন্য।
আমার হাত কেঁপে গেল। এটা প্রমাণ ছিল। আমি অর্জুনকে বললাম, এর কপি চাই। অর্জুন বলল, আমি আপনাকে সার্টিফাইড কপি দিয়ে দিচ্ছি, যা কোর্টে গ্রাহ্য হবে। আমি সেই কপি নিলাম এবং সোজা সুব্রমণ্যমের কাছে গেলাম। সুব্রমণ্যম চেকটি দেখলেন এবং হাসলেন। তিনি বললেন, পারফেক্ট, এখন আপনার কাছে অকাট্য প্রমাণ আছে যে বাড়ির পেমেন্ট আপনার মা করেছিলেন। এখন আমরা দুটো কাজ করব। ১, বাড়ির মালিকানার জন্য সিভিল কেস ফাইল করব। ২, আপনার স্বামীর বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ দায়ের করাব। আমি বললাম, কিন্তু যদি পুলিশ আমার কথা না শোনে? সুব্রমণ্যম বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার কাছে প্রমাণ আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, চেকের কপি আছে, মায়ের চিঠি আছে, আর এখন আপনি আর্থিকভাবে শক্তিশালী, আপনাকে কাউকে ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু তারপর হঠাৎ এক ধাক্কা লাগল। 4 দিন পর লক্ষ্মীর বাড়িতে পুলিশ এলো। একজন কনস্টেবল বলল, রুক্মিণী সুন্দরম এখানে আছেন? আমি বললাম, হ্যাঁ, আমি আছি। কনস্টেবল বলল, আপনাকে থানায় আসতে হবে। আপনার স্বামী অভিযোগ করেছেন যে আপনি ঘর থেকে জিনিসপত্র চুরি করেছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন। আমার বুক বসে গেল। সুন্দরম এই পদক্ষেপ নিয়ে নিলেন। এখন কি হবে? এমন সত্যি কাহিনী রোজ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেল আইকন টিপতে ভুলবেন না। লক্ষ্মী বলল, রুক্মিণী, ভয় পাস না, আমরা সুব্রমণ্যমকে ফোন করি। আমরা সুব্রমণ্যমকে ফোন করলাম। তিনি বললেন, আমি এক্ষুনি আসছি, আপনি পুলিশের সঙ্গে থানায় যান, আমি সেখানেই পৌঁছাচ্ছি। আমরা পুলিশ স্টেশনে পৌঁছালাম। সেখানে সুন্দরম আগে থেকেই বসেছিলেন। আমাকে দেখেই তিনি চোখ রাঙালেন। একজন ইন্সপেক্টর ছিলেন জয়রাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনার নাম রুক্মিণী সুন্দরম? আমি বললাম, হ্যাঁ। জয়রাম বললেন, আপনার স্বামীর বক্তব্য যে আপনি ঘর থেকে গয়না চুরি করেছেন এবং ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন, এটা কি সত্যি? আমি বললাম, একেবারেই না, আমি কিছু চুরি করিনি। জয়রাম বললেন, তবে আপনি কেন ঘর থেকে গেলেন? আমি বললাম, আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আমার স্বামী আমাকে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এটা ঘরোয়া হিংসা। জয়রাম সুন্দরমের দিকে তাকালেন। সুন্দরম বললেন, ও মিথ্যে বলছে, আমি ওকে কিচ্ছু বলিনি, ও নিজে থেকেই চলে গিয়েছে। তখনই সুব্রমণ্যম সেখানে পৌঁছে গেলেন। তিনি নিজেকে আমার উকিল হিসেবে পরিচয় দিলেন। জয়রাম বললেন, আপনি কে? সুব্রমণ্যম নিজের কার্ড দেখালেন। তারপর তিনি বললেন, ইন্সপেক্টর সাহেব, আমার ক্লায়েন্টকে মিথ্যে অভিযোগ লাগিয়ে হয়রানি করা হচ্ছে। আসলে আমার ক্লায়েন্টের মায়ের সম্প্রতি মৃত্যু হয়েছে এবং তিনি তার মায়ের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। ওর স্বামী যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি একে ঘর থেকে বের করে দিলেন। এখন তিনি মিথ্যে অভিযোগ লাগাচ্ছেন। সুন্দরম চিৎকার করে উঠলেন, এসব মিথ্যে। আমি বললাম, ইন্সপেক্টর সাহেব, আমার কাছে প্রমাণ আছে। আমি আমার পার্স থেকে ব্যাংকের কাগজপত্র বের করলাম এবং জয়রামকে দিলাম। জয়রাম সেই কাগজপত্রগুলো পড়লেন, মায়ের চিঠি পড়লেন, ব্যাংক স্টেটমেন্ট দেখলেন। তারপর তিনি সুন্দরমকে জিজ্ঞেস করলেন, আপনার স্ত্রীর নামে 3,70,00,000 টাকা আছে, আপনি কি তা জানতেন? সুন্দরমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, কি 3 কোটি? এটা কিভাবে সম্ভব? জয়রাম বললেন, এটা ব্যাংকের স্টেটমেন্ট, আর দেখুন 30 বছর আগে ওর মা আপনাকে 10 লক্ষ টাকার চেক দিয়েছিলেন বাড়ি কেনার জন্য। তো আসলে সেই বাড়িটিও ওর মায়ের টাকায় তৈরি হয়েছে। সুন্দরম শকে ছিলেন। তিনি কিছু বলতে পারছিলেন না। সুব্রমণ্যম বললেন, ইন্সপেক্টর সাহেব, আমি আমার ক্লায়েন্টের পক্ষ থেকে ঘরোয়া হিংসার অভিযোগ দায়ের করতে চাই। জয়রাম বললেন, ঠিক আছে, আপনি অভিযোগ লিখুন। সুব্রমণ্যম অভিযোগ লেখালেন। অভিযোগে লেখা হল যে সুন্দরম রুক্মিণীকে জোরপূর্বক বাড়ি থেকে বের করেছেন, তাকে হুমকি দিয়েছেন এবং এখন মিথ্যে অভিযোগ লাগাচ্ছেন। জয়রাম অভিযোগ নিলেন। তিনি সুন্দরমকে বললেন, আপনিও এখানে আসতে থাকবেন, আমরা দুরিপক্ষের থেকেই জিজ্ঞাসাবাদ করব। সুন্দরম রাগে থানা থেকে চলে গেলেন। আমরাও বাইরে এলাম। সুব্রমণ্যম বললেন, রুক্মিণী, এখন আপনার আর ভয় পাওয়ার দরকার নেই। পুলিশ আপনার অভিযোগ নিয়েছে। এখন আমরা সিভিল কোর্টে বাড়ির মালিকানার জন্য কেস ফাইল করব। পরের 2 সপ্তাহ খুব মানসিক চাপের মধ্যে কাটল। আমি লক্ষ্মীর বাড়িতে থাকছিলাম। সুব্রমণ্যম কোর্টে কেস ফাইল করে দিয়েছিলেন। আমরা বাড়িতে স্টে অর্ডার বা স্থিতি বজায় রাখার আবেদন জানিয়েছিলাম, যাতে সুন্দরম বাড়িটি বিক্রি করতে না পারেন। কোর্ট অস্থায়ী স্থগিতাদেশ দিয়ে দিল। সুন্দরম যখন জানতে পারলেন, তখন তিনি খুব রেগে গেলেন। তিনি আমার কাছে উকিলের মাধ্যমে সংবাদ পাঠালেন যে আমরা কথা বলতে পারি, মিটমাট করে নিতে পারি, কিন্তু আমি মানা করে দিলাম। আমার এখন আর ভয় লাগছিল না। আমি 33 বছর ভয়ের ছায়ায় বেঁচেছিলাম, এখন আর নয়।
এর মধ্যেই আমি মায়ের অন্যান্য সম্পত্তির ব্যাপারেও তথ্য জোগাড় করলাম। কোচির 3টি সম্পত্তি, মুম্বাইয়ের 2টি অ্যাপার্টমেন্ট, ব্যাঙ্গালোরের প্লট, সবকিছু ট্রাস্টের অধীনে ছিল এবং আমিই ছিলাম একমাত্র উত্তরাধিকারী। আমি সুব্রমণিয়ামকে বললাম, এইসব কিভাবে নিজের নামে ট্রান্সফার করাবো? সুব্রমণিয়াম বললেন, ট্রাস্টের ডকুমেন্ট অনুযায়ী আপনার মায়ের মৃত্যুর পর সবকিছু অটোমেটিক্যালি আপনার নামে হয়ে যাবে, শুধু আপনাকে ডেথ সার্টিফিকেট এবং নিজের আইডেন্টিটি প্রুফ দিতে হবে। আমি বললাম, তবে চলুন শুরু করি। পরের মাসে আমি কোচি গেলাম। মায়ের প্রথম সম্পত্তিটি ছিল অ্যাডাপ্পালিতে একটি 3তলা বিল্ডিং। সেই বিল্ডিংটি ভাড়া দেওয়া ছিল। প্রতি মাসে 50,000 টাকা ভাড়া আসত, যা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতো। দ্বিতীয় সম্পত্তিটি ছিল কোচিনের মেরিন ড্রাইভে একটি দোকান। তৃতীয় সম্পত্তিটি ছিল একটি ছোট গুদাম। সবকিছু দেখে আমার চোখ খুলে গেল। মা কত পরিশ্রম করেছিলেন এসব তৈরি করতে, আর আমি কখনো জানতেও পারিনি। মুম্বাইতে আমি সুব্রমণিয়ামকে পাঠিয়েছিলাম তার এক সহযোগীর সঙ্গে। 2টি অ্যাপার্টমেন্টটি আন্ধেরি এবং বান্দ্রায় ছিল। দুটোই ভাড়া দেওয়া ছিল। প্রতি মাসে প্রায় 1 লক্ষ টাকা ভাড়া আসত। ব্যাঙ্গালোরের প্লটটি হোয়াইটফিল্ড এলাকায় ছিল। ওটি খালি পড়েছিল, কিন্তু তার দাম অনেক বেড়ে গিয়েছিল। আমি সবকিছু নিজের নামে ট্রান্সফার করানো শুরু করে দিলাম। কাগজের কাজে সময় লাগছিল, কিন্তু সবকিছু সঠিক দিকেই যাচ্ছিল। এদিকে চেন্নাইয়ে কোর্ট কেস চলছিল। সুন্দরমের পক্ষ থেকে একজন উকিল ছিলেন, যিনি ক্রমাগত যুক্তি দিচ্ছিলেন যে বাড়িটি সুন্দরমের নামে রেজিস্টার করা আছে, তাই সেটি কার। কিন্তু আমাদের কাছে 30 বছরের পুরনো চেকের কপি ছিল, যা প্রমাণ করছিল যে পেমেন্ট মা করেছিলেন। কোর্ট 2 পক্ষের কথা শুনল। জাজ আমাদের প্রমাণ দেখলেন। 3 বার শুনানির পর জাজ বললেন যে যেহেতু পেমেন্ট রুক্মিণীর মা করেছিলেন এবং রুক্মিণী তার একমাত্র মেয়ে, তাই বাড়ির ওপর রুক্মিণীর মালিকানা দাবি করার সাজে। জাজ আদেশ দিলেন যে সম্পত্তি রুক্মিণী এবং সুন্দরমের মধ্যে আধাআধি ভাগ করা হোক, অথবা রুক্মিণী চাইলে পুরো বাড়ি নিজের নামে করতে পারেন, তবে শর্ত হল তাকে সুন্দরমকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আমি ভাবলাম, আমি সেই বাড়িতে ফিরে যেতে চাইছিলাম না যেখানে আমার এত অপমান হয়েছিল। আমি ঠিক করলাম যে আমি সুন্দরমকে 50 লক্ষ টাকা দেব এবং বাড়িটি পুরোপুরি নিজের নামে করে নেব, তারপর সেটি বিক্রি করে দেব। সুব্রমণ্যম এই প্রস্তাব সুন্দরমের উকিলকে দিলেন। সুন্দরমের কাছে কোনো বিকল্প ছিল না, তিনি মেনে নিলেন। কোর্ট সেটেলমেন্ট মঞ্জুর করে দিল। আমি ব্যাংক থেকে 50 লক্ষ টাকা তুললাম এবং সুন্দরমকে দিয়ে দিলাম। বাড়িটি পুরোপুরি আমার নামে হয়ে গেল। এখন আসল সংঘাত শুরু হতে চলল। আমি সুন্দরমকে বাড়ি ছাড়ার জন্য নোটিশ পাঠালাম। আমাকে সেই বাড়িটি বিক্রি করতে হতো এবং নতুন জায়গা কিনতে হতো। সুন্দরমকে 1 মাসের সময় দেওয়া হলো, কিন্তু সুন্দরম মানার লোক ছিলেন না। 2 সপ্তাহ পর আমি জানতে পারলাম যে সুন্দরম এবং রেণুকা আমার বিরুদ্ধে আরও একটি কেস ফাইল করেছেন। তাদের দাবি ছিল যে আমি তাদের হুমকি দিয়েছি এবং টাকার লোভে তাদের ঘর থেকে বের করে দিচ্ছি। এটা পুরোপুরি মিথ্যে ছিল। সুব্রমণ্যম বললেন, চিন্তা করবেন না, এটা তাদের হতাশা। কোর্ট তাদের কথা মানবে না, কারণ আমাদের কাছে সব প্রমাণ আছে। আর হলোও তাই। কোর্ট তাদের কেস খারিজ করে দিল। কিন্তু এই সবের মাঝে আমি আরও একটি ধাক্কা খেলাম। আমি জানতে পারলাম যে সুন্দরম আমাদের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছেন। সেই অ্যাকাউন্ট 15 বছর ধরে চলছিল। তাতে প্রায় 5 লক্ষ টাকা ছিল, যা আমার জমানো টাকা ছিল। সুন্দরম সব তুলে নিলেন। আমি ব্যাংকে অভিযোগ করলাম। ব্যাংক ম্যানেজার বললেন, ম্যাডাম, এটা জয়েন্ট অ্যাকাউন্ট, দুজনের মধ্যে যে কেউ টাকা তুলতে পারে। আমি বললাম, কিন্তু আমাকে না জানিয়ে? ম্যানেজার বললেন, আইনে এমন কোনো নিয়ম নেই। আমি রাগে ছিলাম, কিন্তু সুব্রমণ্যম বোঝালেন, রুক্মিণী, এই 5 লক্ষের জন্য কেস লড়তে গেলে সময় এবং টাকা দুটোই নষ্ট হবে। আপনার কাছে এখন কোটি কোটি টাকা আছে, এটাকে যেতে দিন। আমি তার কথা মেনে নিলাম। 1 মাস পূর্ণ হওয়ায় আমি সুব্রমণ্যম এবং একজন পুলিশ কনস্টেবলের সঙ্গে বাড়ি গেলাম। আমাদের কাছে কোর্টের আদেশ ছিল। আমি দরজায় ধাক্কা দিলাম। সুন্দরম দরজা খুললেন। আমাকে দেখে ওর মুখ রাগে লাল হয়ে গেল। তিনি বললেন, তুমি এখানে কি করছো? আমি শান্তভাবে বললাম, এটা এখন আমার বাড়ি, তোমাকে বেরোতে হবে। সুন্দরম বললেন, আমি কোথাও যাচ্ছি না। পুলিশ কনস্টেবল কোর্টের আদেশ দেখালেন। তিনি বললেন, সাহেব, কোর্টের আদেশ আছে, আপনাকে এই ঘর ছাড়তে হবে। সুন্দরম কোর্টের কাগজ ছিঁড়ে ফেলার চেষ্টা করলেন। কনস্টেবল ওর হাত ধরে নিলেন, বললেন, এমন করবেন না, নয়তো আপনাকে গ্রেফতার করতে হবে। সুন্দরম বুঝতে পারলেন যে এখন আর কিছু করার নেই। তিনি ভেতরে গেলেন এবং নিজের মালপত্র প্যাক করতে লাগলেন। রেণুকাও সেখানে ছিল, সেও নিজের জিনিসপত্র তুলতে লাগল। আধ ঘণ্টায় দুজনে নিজেদের মালপত্র প্যাক করলেন এবং বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বেরোনোর সময় সুন্দরম আমাকে বললেন, তুমি অনেক পস্তাবে, তুমি আমার সঙ্গে এটা কি করলে? আমি শান্তভাবে জবাব দিলাম, আমি কিছু করিনি,
তুমি নিজেই নিজের সঙ্গে এটা করলে। তুমি আমার ৩৩ বছর নষ্ট করলে, আমাকে অপমান করলে, আর ভেবেছিলে যে আমি অসহায়। কিন্তু আমার মা আমাকে সাহায্য করলেন। এখন তুমি যাও আর নিজের জীবন কাটাও, আর আমাকে আমার জীবন কাটাতে দাও। সুন্দরাম এবং রেণুকা চলে গেলেন। আমি নিজের বাড়িতে একা দাঁড়িয়েছিলাম। ৩৩ বছর পর প্রথমবার আমার মনে হলো যে আমি আজাদ। আমি সব ঘরগুলোকে দেখলাম। প্রতিটি ঘরে স্মৃতি ছিল, কিছু ভালো, বেশিরভাগই খারাপ। আমি ঠিক করলাম যে আমি এই বাড়িটি বিক্রি করে দেব। এখানে এখন আমার থাকার ইচ্ছে নেই। পরের ২ মাসে আমি বাড়িটি বিক্রি করে দিলাম। ১,৬৫,০০,০০০ টাকায় বিক্রি হলো। আমি সেই টাকাগুলো নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করিয়ে দিলাম। এখন আমার কাছে মোট ৫ কোটির বেশি লিকুইড ক্যাশ ছিল এবং অনেক সম্পত্তি ছিল। আমি ঠিক করলাম যে আমি একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনব। আমি আদার এলাকায় একটি সুন্দর ৩ বেডরুমের অ্যাপার্টমেন্ট কিনে নিলাম ৮০ লক্ষ টাকায়। সেই অ্যাপার্টমেন্টটি সমুদ্রের কাছে ছিল। আমার সবসময় সমুদ্র পছন্দ ছিল। আমি আমার নতুন বাড়িতে শিফট হয়ে গেলাম। লক্ষ্মী আমার সাহায্যের জন্য সব সময় সাথে ছিল। সে বলল, রুক্মিণী, তুমি এখন কি করবে? আমি বললাম, আমি ভাবছি, এত বছর পর আমার কাছে নিজের স্বাধীনতা আছে, নিজের টাকা আছে। আমি এখন এমন কিছু করতে চাই যা অর্থবহ হবে। লক্ষ্মী বলল, তুমি শিক্ষিত, তোমার শিক্ষায় আগ্রহ আছে, কিছু সামাজিক কাজ করতে পারো। আমি বললাম, হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। আমি ভাবলাম, আমার মা নিজের সম্পত্তি আমার জন্য লুকিয়ে রেখেছিলেন। কত আরও মহিলা থাকবেন যারা আর্থিকভাবে অসুরক্ষিত, বিশেষ করে বয়স্ক মহিলারা। আমি ঠিক করলাম যে আমি বয়স্ক মহিলাদের জন্য একটি সেন্টার খুলব, যেখানে তাদের আর্থিক সাক্ষরতা শেখানো হবে। তাদের জানানো হবে যে নিজের টাকা কিভাবে সামলাবেন, ব্যাংকিং কিভাবে করবেন, নিজেদের অধিকার কি। আমি সুব্রামানিয়ামের পরামর্শ নিলাম। তিনি বললেন, এটা খুব ভালো কাজ, আপনি একটি এনজিও রেজিস্টার করাতে পারেন। আমি তাই করলাম। আমি একটি এনজিও রেজিস্টার করালাম, যার নাম রাখলাম পদ্মা ফাউন্ডেশন, আমার মায়ের নামে। আমি টি-নাগারে একটি ছোট অফিস নিলাম। প্রতি শনিবার আমি সেখানে ওয়ার্কশপ করতে লাগলাম। বয়স্ক মহিলাদের ডাকতাম, তাদের শেখাতাম কিভাবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চালাবেন, কিভাবে এটিএম ব্যবহার করবেন, কিভাবে নিজের টাকা সুরক্ষিত রাখবেন, কিভাবে জালিয়াতি থেকে বাঁচবেন। প্রথমে খুব অল্প মহিলাই আসতেন, তারপর ধীরে ধীরে সংখ্যা বাড়তে লাগল। লোকে জানতে পারল যে এটা বিনামূল্যে ওয়ার্কশপ এবং খুব দরকারি। ৩ মাসে আমার ওয়ার্কশপে ৫০ জনের বেশি মহিলা আসতে লাগলেন। প্রতি শনিবার আমি তাদের নতুন কিছু শেখাতাম। তাদের বলতাম যে নিজেদের অধিকারের ব্যাপারে কিভাবে জানবেন, কোথায় অভিযোগ করবেন, কার কাছে সাহায্য চাইবেন। আমি খুব তৃপ্তি পেতাম এই কাজ করে। আমার মনে হতো যে আমার মা আমাকে যা দিয়েছেন তার সঠিক ব্যবহার আমি করছি। এদিকে সুন্দরম এবং রেণুকার জীবনে কি হচ্ছিল তাও আমি ধীরে ধীরে জানতে পারলাম। লক্ষ্মীর মাধ্যমে আমি জানতে পারলাম যে সুন্দরম এবং রেণুকা বিয়ে করে নিয়েছিলেন, কিন্তু তাদের জীবন সহজ ছিল না। রেণুকা ভেবেছিল সুন্দরমের কাছে অনেক টাকা আছে, কিন্তু যখন সে আসল সত্য জানতে পারল তখন সে খুব হতাশ হল। সুন্দরমের কাছে এখন শুধু সেই ৫০ লক্ষ টাকা ছিল যা আমি তাকে দিয়েছিলাম এবং ওর পেনশন। রেণুকা একটি বিলাসবহুল জীবনের আশা করেছিল, কিন্তু তা পূর্ণ হল না। আমি এটাও জানতে পারলাম যে রেণুকার বাড়ির লোক সুন্দরমের কাছে টাকা চেয়েছিলেন রেণুকার ভাইয়ের বিজনেসে ইনভেস্ট করার জন্য। সুন্দরম ২০ লক্ষ টাকা দিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই বিজনেস ফেল হয়ে গেল এবং টাকা ডুবে গেল। সুন্দরম এবং রেণুকার মধ্যে ঝগড়া হতে লাগল। ৬ মাস পর আমি জানতে পারলাম যে রেণুকা সুন্দরমকে ছেড়ে দিয়েছে এবং নিজের বাবা মায়ের কাছে চলে গিয়েছে। সুন্দরম একা একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। আমার ওর ওপর দয়া হল না। তিনি যা করেছিলেন তা ওর সঙ্গেই হল, কিন্তু আমি ওর ওপর কোনো প্রতিশোধ নিতে চাইনি। আমি শুধু নিজের জীবন কাটাতে চাইছিলাম। আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম। পদ্মা ফাউন্ডেশন ভালো চলছিল। আমরা আরও প্রোগ্রাম শুরু করলাম। বয়স্ক মহিলাদের আইনি পরামর্শ দেওয়ার জন্য আমরা উকিলদের ডাকতে শুরু করলাম। তাদের হেলথ চেকআপ করানোর জন্য ডাক্তারদের ডাকলাম। ধীরে ধীরে আমাদের কাজ বাড়তে থাকল। ১ বছর পরের কথা। আমি নিজের অফিসে বসেছিলাম, দরজায় টোকা পড়ল। আমি বললাম, আসুন। দরজা খুলল এবং সুন্দরম ভেতরে এলেন। আমি অবাক হয়ে গেলাম। তাকে দেখে আমার রাগ হওয়া উচিত ছিল, কিন্তু হল না। শুধু একটি শূন্যতা অনুভব করলাম। সুন্দরম অনেক বদলে গিয়েছিলেন। ওর চুল সাদা হয়ে গিয়েছিল, মুখে বলিরেখা পড়ে গিয়েছিল, জামাকাপড় ময়লা ছিল। তিনি ধীরে ধীরে বললেন, রুক্মিণী, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি বললাম, বলুন। সুন্দরম বললেন, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে খুব ভুল করেছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। রেণুকা আমাকে ছেড়ে চলে গেল। আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একা।
আমি বললাম, আপনি কেন এসেছেন এখানে? সুন্দরম বললেন, আমাকে একটি সুযোগ দাও, আমি শুধরে যাব। আমি বললাম, শুধরে যান, কিন্তু নিজের জন্য, আমার জন্য নয়। আমার জীবনে এখন আপনার কোনো জায়গা নেই। আমি আপনাকে ক্ষমা করতে পারি, কিন্তু ভুলতে পারি না। আর আমি আবার সেই সম্পর্কে ফিরে যেতে পারি না যেখানে আমাকে প্রতিদিন ভয়ের মধ্যে বাঁচতে হবে। সুন্দরমের চোখে জল এসে গেল। তিনি বললেন, আমি বুঝতে পারছি। আমি নিজের ভুল থেকে শিক্ষা পেয়েছি, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। আমি বললাম, হ্যাঁ, অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আপনি যান। সুন্দরাম উঠলেন এবং ধীরে ধীরে বাইরে চলে গেলেন। আমি ওর পিঠ দেখলাম। এক সময় ছিল যখন আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু তিনি সেই ভালোবাসাকে পিষে দিয়েছিলেন। এখন শুধু শূন্যতা বেজেছিল। ৩ মাস পর আমি খবর পেলাম যে সুন্দরমের হার্ট অ্যাটাক হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। আমি হাসপাতালে গেলাম, কিন্তু দূর থেকে। আমি ওকে দেখতে চাইনি, শুধু এটা জানতে চেয়েছিলাম যে তিনি ঠিক আছেন কিনা। ওর কোনো দেখাশোনা করার লোক ছিল না। ওর কিছু দূরের আত্মীয়রা এসেছিলেন। আমি হাসপাতালের বিল পেমেন্ট করে দিলাম, কাউকে না জানিয়ে। তারপর চলে এলাম। এটা আমার মনুষ্যত্ব ছিল, আমার দুর্বলতা নয়। এখন আমার জীবন ছন্দে ফিরে এসেছে। আমি নিজের জন্য একটি নতুন পরিচয় তৈরি করেছি। আমি এখন শুধু কারোর স্ত্রী নই, আমি রুক্মিণী, একজন স্বাধীন মহিলা, একজন সমাজকর্মী। আমার পদ্মা ফাউন্ডেশন বড় হয়ে যাচ্ছিল। আমরা দ্বিতীয় সেন্টার খুললাম, তারপর তৃতীয়। চেন্নাইয়ের আলাদা আলাদা এলাকায় আমাদের সেন্টার খুলে গেল। আমি অনেক মহিলার কাহিনী শোনার সুযোগ পেলাম। কেউ আমার মতো ছিলেন, কেউ আরও খারাপ। একজন মহিলা ছিলেন যার ছেলে তার সব সম্পত্তি দখল করে নিয়েছিল। আরও একজন ছিলেন যার স্বামী দ্বিতীয় বিয়ে করে তাকে গৃহহীন করে দিয়েছিলেন। প্রতিটি কাহিনী শুনে আমার মনে হতো যে আমি সঠিক কাজ করছি। এই মহিলাদের নিজেদের অধিকার সম্পর্কে জানা দরকার ছিল। তাদের এটা বোঝা দরকার ছিল যে তারা অসহায় নন, আইন তাদের সাথে আছে। আমি আমার মায়ের কোচি সম্পত্তিগুলোর মধ্যে একটি পদ্মা ফাউন্ডেশনের নামে করে দিলাম। সেই বিল্ডিংটি আমাদের সদর দপ্তর হয়ে গেল। সেখানে আমরা একটি ছোট লাইব্রেরিও তৈরি করলাম, যেখানে বয়স্ক মানুষরা এসে বই পড়তে পারতেন। আমরা একটি কমন রুম বানালাম, যেখানে তারা বসে গল্প করতে পারতেন, চা খেতে পারতেন। ধীরে ধীরে সেই জায়গাটি বয়স্কদের জন্য একটি কমিউনিটি সেন্টার হয়ে গেল। ২ বছর পর আমার পরিশ্রম স্বীকৃতি পেল। চেন্নাইয়ের সরকার আমাকে সমাজসেবার জন্য সম্মানিত করল। আমাকে একটি পুরস্কার দেওয়া হলো এবং ১০ লক্ষ টাকার রাশি। আমি সেই রাশিটিও পদ্মা ফাউন্ডেশনে লাগিয়ে দিলাম। সেদিন মঞ্চে দাঁড়িয়ে যখন আমি আমার ভাষণ দিলাম, তখন আমার মায়ের কথা খুব মনে পড়ল। আমি বললাম, এই সম্মান আমার মায়ের, যিনি আমাকে এটা শিখিয়েছিলেন যে মেয়ে কখনো দুর্বল হয় না, শুধু কখনো কখনো পরিস্থিতি তাকে দুর্বল বানিয়ে দেয়। কিন্তু যদি তার কাছে সঠিক তথ্য থাকে, সঠিক সাহায্য থাকে, তবে তিনি যা খুশি করতে পারেন। মঞ্চ থেকে নিচে নামার সময় আমি ভিড়ের মধ্যে একটি মুখ দেখলাম, সুন্দরম। তিনি দূরে দাঁড়িয়েছিলেন, আমাকে দেখছিলেন। ওর চোখে কিছু একটা ছিল, হয়তো গর্ব, হয়তো অনুশোচনা। আমি ওর দিকে গেলাম না, আমি সোজা বাইরে বেরিয়ে এলাম। সেই দিনের পর আমি সুন্দরমকে আর কখনো দেখিনি। ৩ বছর কেটে গিয়েছে। আজ আমি ৬১ বছর বয়সের। আমার জীবন এখন একদম আলাদা। আমি প্রতিদিন সকালে উঠি এবং সমুদ্রের ধারে হাঁটতে যাই। তারপর নিজের অফিসে যাই, সেখানে কাজ করি, মহিলাদের সঙ্গে দেখা করি, তাদের সাহায্য করি। সন্ধ্যায় বাড়ি ফিরে বই পড়ি, গান শুনি। আমি আবার শেক্সপিয়ার পড়া শুরু করেছি। সেই সনেটগুলো যা আমি আমার ছাত্রীদের শেখাতাম, এখন নিজেকে শোনাই। আমার কিছু ভালো বন্ধু হয়েছে। লক্ষ্মী তো আছেই, তাছাড়াও আরও অনেকে। আমরা সবাই মিলে কখনো কখনো ঘুরতে যাই। গত মাসে আমরা কোডাইকানাল গিয়েছিলাম। পাহাড়ে ঘোরা, ঠান্ডা হাওয়া, সুন্দর দৃশ্য। আমি অনুভব করলাম যে জীবন এখনও অনেক কিছু দেওয়ার জন্য বেঁচে আছে। আমার মায়ের উত্তরাধিকার শুধু টাকা ছিল না, তার আসল উত্তরাধিকার ছিল আমাকে এটা শেখানো যে নিজের শক্তিকে কিভাবে চিনব, নিজের জন্য কিভাবে দাঁড়াব। তিনি সব সময় বলতেন, মেয়ে, দুনিয়া তোকে দুর্বল ভাববে, কিন্তু তুই নিজেকে কখনো দুর্বল ভাবিস না। তোর ভেতরে সেই সব কিছু আছে যা তোর প্রয়োজন, শুধু নিজের উপর ভরসা রাখিস। আজ যখন আমি নিজের পেছনের দিকে ফিরে দেখি, তখন আমি অনেক কিছু দেখতে পাই। একটি দীর্ঘ সফর, যাতে অনেক কষ্ট ছিল, অনেক সংগ্রাম ছিল, কিন্তু শেষে জয় ছিল। আমি আমার মায়ের থেকে শিখেছি যে টাকা শুধু খরচ করার জন্য হয় না, সেটি শক্তি,
নিরাপত্তা, স্বাধীনতা। প্রতিটি মহিলার নিজের নামে কিছু থাকা উচিত, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি, সঞ্চয়, যে কোনো কিছু, যাতে যদি কখনো কঠিন সময় আসে তবে তিনি যেন অসহায় না হয়ে পড়েন। আমি আমার ওয়ার্কশপে মহিলাদের কিছু খুব জরুরি কথা শেখাই। প্রথম কথা, প্রতিটি মহিলার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা উচিত, নিজের নামে। জয়েন্ট অ্যাকাউন্টে বিপদ আছে যে অন্য ব্যক্তি সব টাকা তুলে নিতে পারে। দ্বিতীয় কথা, নিজের সব গুরুত্বপূর্ণ নথিপত্রের ফটোকপি রাখুন একটি সুরক্ষিত জায়গায়, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবুক, প্রপার্টি পেপার্স, সব কিছু। তৃতীয় কথা, নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রতি মাসে চেক করুন। যদি কোনো অদ্ভুত ট্রানজ্যাকশন দেখেন তবে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জানান। চতুর্থ কথা, যদি কেউ আপনার সঙ্গে জালিয়াতি করে তবে চুপ করে থাকবেন না, পুলিশে অভিযোগ দায়ের করান। অনেক মহিলা লজ্জা বা ভয়ের কারণে চুপ করে থেকে যান, কিন্তু চুপ থাকলে কিছু হয় না, আওয়াজ তুলতে হয়। পঞ্চম কথা, নিজের আইনি অধিকারগুলোকে জানুন। বয়স্কদের জন্য ভারতে অনেক আইন আছে, মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ইত্যাদি। এই সবের ব্যাপারে তথ্য রাখুন। ষষ্ঠ কথা, যদি আপনার পরিবারে কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনাকে হুমকি দেয়, তবে সিনিয়র সিটিজেন হেল্পলাইনে ফোন করুন। নম্বর হল 181 বা আপনার এলাকার নির্দিষ্ট নম্বর। 24 ঘন্টা উপলব্ধ আছে। সপ্তম কথা, নিজের উইল বা ওসিয়তনামা অবশ্যই তৈরি করুন। নিজের সম্পত্তি নিয়ে পরিষ্কারভাবে লিখে দিন যে কাকে কি দেওয়া হবে। উইল রেজিস্টার করান যাতে পরে কোনো ঝগড়া না হয়। অষ্টম কথা, কারোর ওপর অন্ধ বিশ্বাস করবেন না, চাই সে আপনার ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, যে কেউ। নিজের জীবনের দায়িত্ব আপনি নিজে নিন। এই কথাগুলো আমি প্রতি শনিবার আমার ওয়ার্কশপে বারবার বলি, আর প্রতিবার কোনো না কোনো মহিলা আমার কাছে আসেন এবং বলেন, ম্যাডাম, আপনার কথাগুলো আমার চোখ খুলে দিল। আমাকেও নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে, আমাকেও নিজের প্রপার্টির পেপার চেক করতে হবে। এমন প্রতিটি মহিলাকে দেখে আমার মনে হয় যে আমি সঠিক কাজ করছি। কখনো কখনো আমাকে জিজ্ঞেস করা হয়, আপনার সুন্দরমের জন্য রাগ হয় না? আমি বলি, রাগ খুব হয়েছিল, কিন্তু এখন আর নেই। রাগ পুষে রাখলে শুধু নিজেরই ক্ষতি হয়। আমি ওকে ক্ষমা করে দিয়েছি নিজের শান্তির জন্যে, কিন্তু ভুলিনি। আর কখনো ফিরে যাব না। আমার জীবন এখন আমার নিজের। আমি প্রায়ই আমার মায়ের ছবি দেখি, তার সেই সাধারণ হাসি। আমি কখনো জানতাম না যে তিনি এতটা ধনী ছিলেন, তিনি এতটা সাদামাটাভাবে জীবন কাটালেন, কিন্তু তিনি সবসময় নিজের মেয়ের চিন্তা করেছিলেন। তিনি ভেবেছিলেন যে একদিন আমার এই টাকাগুলোর প্রয়োজন পড়বে, আর সত্যি পড়ল। যদি মা ওসব না করতেন তবে আজ আমি কোথায় থাকতাম? হয়তো কোনো ওল্ড এজ হোমে, অথবা কোনো আত্মীয়র বাড়িতে বোঝা হয়ে। কিন্তু মায়ের দূরদর্শিতা আমাকে বাঁচিয়ে নিল। তিনি আমাকে শুধু টাকাই দেননি, বরং আত্মসম্মান দিয়েছেন, আত্মবিশ্বাস দিয়েছেন। তিনি আমাকে দেখিয়েছেন যে মেয়ে কখনো দুর্বল হয় না। মা, যেখানেই আছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে বাঁচার একটি নতুন সুযোগ দিলেন। আজ আমি খুব খুশি। আমার কাছে সব কিছু আছে, টাকা, স্বাধীনতা, উদ্দেশ্য, বন্ধু, সম্মান। আমার কারোর প্রয়োজন নেই। আমি নিজের মধ্যেই পূর্ণ। আর সবথেকে বড় কথা, আমি নিজের ওপর গর্বিত। আমি 58 বছর বয়সে যা করতে পারলাম তা আমি জানতাম না যে আমি করতে পারব, কিন্তু আমি করেছি। এই কাহিনী থেকে আপনাদের সবাইকে একটি বার্তা দিতে চাই। আপনি যে বয়সেরই হন না কেন, আপনার পরিস্থিতি কতটা কঠিনই হোক না কেন, কখনো হার মানবেন না। নিজের অধিকারগুলো জানুন, নিজের জন্য দাঁড়ান। বয়স কখনো দুর্বলতা নয়, বরং অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা সব থেকে বড় শক্তি। যদি আপনার আশেপাশে কোনো বয়স্ক মহিলা বা পুরুষ থাকেন যারা কষ্টে আছেন, তাদের সাহায্য করুন। তাদের অধিকারের ব্যাপারে জানান, তাদের সাহারা দিন। কখনো কখনো একটি সাহায্যই যথেষ্ট হয় কারোর জীবন বদলে দেওয়ার জন্য। আমার জীবন বদলে গিয়েছিল সেই দিন থেকে যেদিন আমি মায়ের সেই কার্ড ব্যাংকে দেখালাম। সেই একটি ট্যাপই সবকিছু বদলে দিল। আমার স্বামী বলেছিলেন, তুমি আমাকে ছাড়া একদিনও বাঁচতে পারবে না, কিন্তু আমি 3 বছর ধরে খুব ভালোভাবে বেঁচে আছি, আর আগামীতেও বেঁচে থাকব, নিজের শর্তে, নিজের মর্জিতে। এক ট্যাপে যোগ্যতা দেখা হয়ে গেল, ওর যোগ্যতাও আর আমারও। ওর মনে হয়েছিল যে আমি নিরুপায়, কিন্তু আমি ছিলাম না। আমি আমার মায়ের মেয়ে, আর আমার মা আমাকে সেই সব কিছু দিয়েছিলেন যা আমার প্রয়োজন ছিল।
আজ আমি আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। সমুদ্র দেখা যাচ্ছে, সূর্য ডুবছে, কমলা আলো পুরো আকাশে ছড়িয়ে পড়েছে, হাওয়া বইছে, ঠান্ডা আর আরামদায়ক। আমি গভীর শ্বাস নিই। আমি আজাদ, আমি খুশি, আমি পূর্ণ। এটি আমার কাহিনী, একজন সাধারণ মহিলার যে নিজের মায়ের উত্তরাধিকারের জোরে নিজের জীবন বদলে নিতে পারল, যে নিজের জন্য দাঁড়াতে শিখল, যে নিজের অধিকার চাইল, যে নিজের বয়সকে নিজের দুর্বলতা হতে দিল না। আমি যদি করতে পারি, তবে আপনিও পারেন। শুধু নিজের ওপর ভরসা রাখুন, নিজের শক্তিকে চিনুন, আর মনে রাখবেন আপনি একা নন। আইন আপনার সাথে আছে। সমাজে ভালো মানুষ আছেন যারা আপনাকে সাহায্য করবেন। শুধু আপনাকে প্রথম পদক্ষেপ নিতে হবে। আমি নিয়েছি, আর আমার জীবন বদলে গিয়েছে। আপনিও নিন, আপনারও বদলে যেতে পারে। ধন্যবাদ।